হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ড্রিপ ভেলোসিটির এবং কারেন্টের আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেখানে আমরা আলোচনা করব হচ্ছে ড্রিপ ভেলোসিটি থেকে ওহমের সূত্র কি করে আমরা বানাবো। এক, দুই হচ্ছে ওহমের সূত্রের ভিতরে যে রেজিস্ট্যান্স, আমরা ছোটবেলা থেকে কি জেনেছি, ভি ইজ ইকুয়াল টু আইআর, তাই তো? কিন্তু আমরা দেখেছি যে রেজিস্ট্যান্স যে টার্মটা আছে, অর্থাৎ রেজিস্ট্যান্স আর যে আমার যে ফ্যাক্টরটা ছিল ভি ইকুয়ালস টু কি ছিল, আই ইন্টু আর, তাহলে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, তাই তো? কিন্তু আমরা বরাবর জেনে এসেছি যে এই যে কনস্ট্যান্ট আর, এই কনস্ট্যান্টটা কিন্তু না বিভবের উপর ডিপেন্ড করে না কারেন্টের উপরে ডিপেন্ড করে, প্রবাহ মাত্রার উপর ডিপেন্ড করে। তো আজ জানবো যে কি কারণে এমন হয়। দ্বিতীয়ত জানবো কি রোধের ভিতরে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এখানে এই যে রো যে ফ্যাক্টরটা ছিল অর্থাৎ রেজিস্টিভিটি বা রোধাঙ্ক, সেটা সম্বন্ধে ডিটেলে জানবো যে এর উপযোগিতায় বা কি কি করে এটা এলো, আর কি জানবো। আর আমরা রোধাঙ্কের উপরে বেশ কিছু অঙ্ক করব, যেগুলো করতে তোমাদের অনেক টাইম লাগে। আমি এমন একটা শর্টকাট ট্রিক্স দেখাবো যে লেন্থকে বাড়িয়ে যদি ডবল করা হয়, 3 গুণ করা হয়, বা ক্ষেত্রফলকে যদি বাড়া কম করা হয়, বা ব্যাসার্ধের যদি পরিবর্তন করি, তুমি 2 সেকেন্ডের ভিতরে সেই অঙ্কগুলোকে সলভ করে ফেলবে। একটা টেবিল দিয়ে দেবো, টেবিলের ভিতরে আমি কিছু ছকে শেখাবো, একদম ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। ওকে, তাহলে শুরু করি আজকের ওহমের সূত্রের প্রতিপাদন বা ওহমের সূত্রকে আজকে আমরা প্রুফ করব। ফার্স্ট আমরা কোথা থেকে প্রুফ করব? ড্রিপ ভেলোসিটি থেকে প্রুফ করব, তাই তো? ফার্স্ট ভাবো যে ড্রিপ ভেলোসিটি কি। ড্রিপ ভেলোসিটি নিয়ে আমার বিস্তারিত আলোচনা হয়ে গেছে, সেই ভিডিও দেখতে পারো। কিন্তু এখানে আমি বেশ কিছু জিনিস আবার রিপিট আলোচনা করব, তোমাদের সুবিধার জন্যই করব। একটা ধরো তার আছে, এটা হচ্ছে তার, এই তারের মধ্যে যদি ব্যাটারি যুক্ত করা হয় তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির জন্ম নেবে, তাই তো? এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি জন্ম নেয়, আমরা জানি যে ইলেকট্রনের উপরে তাহলে ফোর্স অ্যাপ্লাই হবে, তাই নয় কি? তাহলে আমরা কি জানি, ফোর্স, ধরো এখানে কোনো একটা ইলেকট্রনকে নিয়ে ফার্স্টে গল্পটাকে বলি, এটা একটা ইলেকট্রন, এর উপরে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করছে ধরে নাও সেটা হচ্ছে ই। এখন কথা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই, এটা আমরা আগে প্রুভ করেছি। ফোর্স ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই, কারণ ই এর ডেফিনেশন কি ছিল? ই এর ডেফিনেশনে ছিল যে একক আধানের উপরে যতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল, একক আধানের উপরে বা 1 কুলম্ব চার্জের উপরে যতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল তাকে বলছিলাম ই। তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু, যদি বার করতে যাই যে টোটাল ফোর্স কত, তাহলে কি করব, চার্জ দিয়ে গুণ করব। তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু ই। এখন এই কিউ বা চার্জটা কে? আমার এই গল্পে চার্জ হচ্ছে ইলেকট্রন, তাহলে ফোর্স হচ্ছে গিয়ে ই ইন্টু ই। আর কি ধরি? আর কিছু কিছু জিনিস আগে থেকে কনসিডার করে নিই, যেমন আমরা ধরছি যে এটার লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল, এটার লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল। ওকে, এটার ক্ষেত্রফল তারটার ক্রস সেকশনের ক্ষেত্রফল, তারটাকে যদি কাটি আড়াআড়ি তাহলে যে ক্রস সেকশন বেরোবে সেটা হচ্ছে এ। হলো, সেগুলো থাক। তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে ই ইন্টু ই, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু কিউ ই থেকে ইকুয়েশনটা এস্টাবলিশ করলাম, কিউ এর জায়গায় ইলেকট্রনের চার্জ বসালাম। ঠিক, ফোর্স যদি এসে থাকে তাহলে অ্যাক্সিলারেশন তো বার করা যাবে আরামসে। ফোর্স ইজ ইকুয়াল টু আমরা কি জানি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। আচ্ছা বলো তো এখানে মাসটা কার হওয়া উচিত? ইলেকট্রনের। তাহলে মাস অফ ইলেকট্রন অ্যান্ড অ্যাক্সিলারেশন অফ ইলেকট্রন।
অ্যাক্সিলারেশন তাহলে কি দাঁড়ালো? অ্যাক্সিলারেশন অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু ফোর্স বাই মাস অফ ইলেকট্রন। ফোর্স আমার কি আছে এখান থেকে দেখো, ফোর্স কি আছে? কিউ ই বাই মাস অফ ইলেকট্রন। এটা হচ্ছে গিয়ে ওই ইলেকট্রনের উপরে ফোর্স অ্যাপ্লাই হওয়ার ফলে যে ত্বরণের সৃষ্টি হলো সেই ত্বরণের পরিমাণ। ক্লিয়ার? চলো আর একটা জিনিস বার করে রাখি, যদি অ্যাক্সিলারেশন এসে থাকে তাহলে ভেলোসিটিও আছে, ঠিক না? আমরা কি জানি? v is equal to u plus at, v is equal to u plus at। ইলেকট্রনের ভেলোসিটিকে আমরা কি বলি? ড্রিপ ভেলোসিটি is equal to ইনিশিয়াল ভেলোসিটি 0, অ্যাক্সিলারেশন কি বেরোলো? qe বাই me। তাহলে চলো qe বাই me, আমি ধরো এখানে আর me লিখছি না, m লিখে দিলাম। আর এখানে কি আছে? টাইমের গুণ আছে, লেখো, মাথায় ঢুকলো? তো টাইমটা এখানে কি? রিল্যাক্সেশন টাইম যেটা আছে t, সেটা হচ্ছে টাউ। তাহলে ড্রিপ ভেলোসিটি ইজ ইকুয়াল টু qe বাই m ইন্টু টাউ। ক্লিয়ার? মাথায় ঢুকলো? পরিষ্কার হলো কি হলো না? ওকে, চলো এবার আমার যে ইকুয়েশনটা আছে এখানে, কিউ এর জায়গায় আমরা তাহলে কি বসাবো? ইলেকট্রনের চার্জ। তাহলে হয়ে গেল আলটিমেট ভি ড্রিপ ভেলোসিটি ইজ ইকুয়াল টু ই, ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাউ। দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট অফ ড্রিপ ভেলোসিটি। আমি যদি ড্রিপ ভেলোসিটির ইকুয়েশনটাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দিয়ে প্রকাশ না করে যদি বিভব দিয়ে প্রকাশ করতে চাই, কেন বিভব দিয়ে প্রকাশ করতে চাইছি? কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে ওহমের সূত্রকে এস্টাবলিশ করা। ওহমের সূত্রকে এস্টাবলিশ করা। তো ওহমের সূত্র কি? V is equal to I into R। তো V দিয়ে আমার চাই, I আমাকে আনতে হবে, রেজিস্ট্যান্স আমাকে জানতে হবে, তাই নয় কি? তাহলে দেখো E মানে কি জানি আমরা? E মানে কি জানি? E মানে হচ্ছে গিয়ে V বাই লেন্থ। V বাই লেন্থ, V কি? ভোল্টেজ ড্রপ বিটুইন দ্য টু পোল অফ দ্য তার, এই যে তারের দু মাথার যে বিভব পার্থক্য, ভোল্টেজ ড্রপ। আর তারটার লেন্থ, কারণ ইলেকট্রন এখান থেকে শুরু করে এত দূরেই যাতায়াত করেছে, তাহলে ইলেকট্রন মুভ করেছে কতটা? এখান থেকে শুরু করে এতটা, বা এখান থেকে শুরু করে এতটা মুভ করছে। তাহলে তারটা যতটা লেন্থ ততটাই তো মুভ করছে। তাহলে লেন্থের জায়গায় আমি বসাবো এল, কারণ আমি তারের লেন্থ ধরেছি ক্যাপিটাল এল। তাহলে এখন ড্রিপ ভেলোসিটির ইকুয়েশন কি হয়ে গেল? ভিবি ইজ ইকুয়াল টু ই, এর জায়গায় বসাবো, এই এর জায়গায় কি বসাবো? ভি বাই এল। তাহলে ভি বাই ক্যাপিটাল এল, নিচে একটা মাস আছে থাকলো এম, আর একটা আছে কি? টাউ। তাহলে ই ভি টাউ বাই এম এল। ওকে, বোঝা গেছে? তাহলে ভালো করে খেয়াল করো যে এখানে যে ইকুয়েশনটা পেলাম এটা ই এর রেসপেক্টে, আর এখানে যে ইকুয়েশনটা পেলাম এটা কিন্তু ভি এর রেসপেক্টে। কার রেসপেক্টে? ভি এর ভোল্টেজ ড্রপের রেসপেক্টে হচ্ছে এই ইকুয়েশনটা, আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রেসপেক্টে হচ্ছে কি আগের ইকুয়েশনটা। দুটোই কিন্তু ডিপ ভেলোসিটির ইকুয়েশন। তাহলে দেখো ওহমের সূত্রের একটা টার্মকে পাওয়া গেছে, সেটা হচ্ছে ভি, তাই না? একটা টার্মকে পাওয়া গেল, সেটা কে? ভি। ওকে, তাহলে এটা তো পাওয়া গেল, বাকি আছে আই বার করা। আই আগের চ্যাপ্টারে আমরা বার করেছি যে আই ইজ ইকুয়াল টু ভি না, ভি ই এন এ। ভিটা কি ছিল? ড্রিপ ভেলোসিটি। ইটা কি ছিল? ইলেকট্রনের চার্জ।
আর এন ছিল পার ইউনিট এরিয়াতে ইলেকট্রন, আর এ ছিল হচ্ছে গিয়ে এরিয়া। যদি এটাকে কেউ চাও তো আমি দেখিয়ে দিচ্ছি, চলো দেখিয়ে দিচ্ছি একবার। এই যে তারটা আছে, চলো আমি দেখিয়ে দিই। এই তার থেকে যদি আমি কারেন্ট চাই, তাহলে কারেন্ট ইজ ইকুয়াল টু কি? কারেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে চার্জ ডিভাইডেড বাই টাইম, ঠিক ঠিক না? আই ইজ ইকুয়াল টু কি? চার্জ ডিভাইডেড বাই টাইম, চার্জ ডিভাইডেড বাই টাইম। এখন আমাকে দেখতে হবে যে ব্যাটারি লাগানোর ফলে এখানে কত চার্জ পার হচ্ছে টি টাইমে। টি টাইমে দেখা গেল কিউ পরিমাণ চার্জ পার হয়ে গেছে, এই তার দিয়ে হুড় করে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয়ে গেছে। তাহলে প্রতি সেকেন্ডে কতটা যাচ্ছে, মানে এরকম লেখা যেত টি সময়ে যাচ্ছে কিউ পরিমাণ চার্জ, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে কিউ বাই টি পরিমাণ চার্জ, ঠিক কি ঠিক না? তাহলে এই 1 সেকেন্ডে প্রবাহিত আধানকেই বলা হয় প্রবাহ মাত্রা, সেই জন্য আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি হলো। নাও কিউ কি, ভালো করে ভাবো তো। কিউ হচ্ছে কি এর ভিতরে থাকা মোট আধানের পরিমাণ। এই তারটা আবার এইটুকুর মধ্যে আমি যতটা কনসিডার করছি এল লেন্থের, এই এল লেন্থের মধ্যে থাকা মোট আধানের পরিমাণ, তাই তো? তাহলে আধানের পরিমাণ বার করার জন্য আমি একটা জিনিস আগে থেকে কনসিডার করে নিচ্ছি, সেটা হচ্ছে এন হচ্ছে পার ইউনিট এরিয়াতে থাকা ইলেকট্রনের সংখ্যা, পার ইউনিট এরিয়ায় থাকা ইলেকট্রনের সংখ্যা, বা পার ইউনিট ভলিউমে থাকা ইলেকট্রনের সংখ্যা। ওকে, এটা ধরো ধরা থাকলো আমার, আগে প্রুফ করা আছে তাও একবার দেখাচ্ছি। তো ফার্স্ট আমি আসি তারটার ভলিউম কত। তারটার ভলিউম যদি বার করি তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হবে? এরিয়া ইনটু লেন্থ। চলো এরিয়া ইনটু লেন্থ। প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এন, তাহলে আয়তনের সাথে যদি আমি এন দিয়ে গুণ করি তাহলে মোট আধানের সংখ্যা বেরিয়ে যাবে, ঠিক কি ঠিক না? তাহলে আমি এখানে এন দিয়ে গুণ করলাম, এটা হলো এখন কি দাঁড়িয়ে গেল? এটা হচ্ছে প্রতি একক আয়তনে আধানের সংখ্যা। এবার এই ইকুয়েশনের সাথে যদি আমি একটা ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করি তাহলে টোটাল চার্জ বেরিয়ে যাবে। বোঝা গেল না? টোটাল আয়তনের ভিতরে একটা পাত্র আছে, পাত্রের ভিতরে তুমি চিনি দিয়েছো, তাহলে চিনির অণুগুলো জলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে চিনি কাকে রেফার করছি? ইলেকট্রনকে। তাহলে এইটা ধরো একটা পাত্র, এই পাত্রের ভিতরে কি ঢুকে আছে? ইলেকট্রন ঢুকে আছে, প্রচুর প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে। সেই নাম্বার অফ ইলেকট্রনটাও চাই আমার, এবং ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করে আমি টোটাল আধানটাও বার করতে চাইছি। ক্লিয়ার কি বলতে চাইলাম? তাহলে আমার দরকার কি? পাত্রটার মোট আয়তন। চিনির ক্ষেত্রে কি করতাম? পাত্রটার মোট আয়তন, প্রতি একক আয়তনে চিনির কণা হচ্ছে এতগুলো, তাহলে আয়তন ইন্টু চিনির কণা করে দিলে মোটটা বেরিয়ে যাবে, ঠিক ঠিক না? একটা চালের ড্রামে চাল আছে, তাহলে প্রতি একক আয়তনে 10টা চাল আছে, তাহলে গোটা যে ড্রামটার যে ভলিউম, সেই ভলিউমের সাথে যদি 10 গুণ করে দিই তাহলে তো মোট চালের সংখ্যা বেরিয়ে যাবে, তাই নয় কি? ঠিক তাই। তাহলে ভলিউম বার করলাম, নাম্বার অফ ইলেকট্রন দিয়ে গুণ করলাম, এবার চার্জে কনভার্ট করা। তাহলে চার্জ কিউ ইজ ইকুয়াল টু কি হলো? টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন্টু ই। তাহলে এ এল এন ইন্টু ই, এটা হচ্ছে টোটাল চার্জ। তাহলে এইটাকে যদি আমি উপরের ইকুয়েশনে বসাই তাহলে কি দাঁড়াচ্ছে? এ এল এন ই বাই টাইম। নিচেটা মুছে দিচ্ছি, চলো মুছলাম না, লিখবে তারপর মুছবো? লিখে নাও ফার্স্ট, লেখো। কমপ্লিট লেখা, লেখা কমপ্লিট, লেখা কমপ্লিট। চলো মুছি। এবার দেখো টাইম, টাইমকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? ডিস্টেন্স
is equal to velocity into time. Distance is equal to velocity into time. ডিস্টেন্স কতটা কভার করছে, তারটা যতটা নিয়ে আমি কাজ করছি ততটাই লেন্থ সে কভার করবে। ভেলোসিটি কার? ইলেকট্রনের ভেলোসিটি। ইলেকট্রনের ভেলোসিটিকে কি বলছি? ড্রিফট ভেলোসিটি। তাহলে ডিস্টেন্স হচ্ছে কি এখানে ক্যাপিটাল এল, ভেলোসিটি হচ্ছে কি ড্রিফট ভেলোসিটি, আর টাইম কি থাকলো? এটা কিন্তু তোমার টাও নয়, কারণ এখানে তড়িৎ প্রবাহর কারেন্টের যে আই সেই কনসেপ্ট থেকে কিন্তু টি নেওয়া আছে, এখানে টাও বসানো যাবে না। তাহলে টি ইজ ইকুয়াল টু এল বাই ভিভি। এই টি এর ইকুয়েশনটা যদি এখানে বসাই তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? এ এল এন ই বাই এল বাই ভিভি। এল এল কেটে গেল, ভিভি উপরে গুণ হয়ে যাবে। গুণ হলে পরে এখানে নিশ্চয়ই ইকুয়েশনটা মুছছি, মুছলাম। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়িয়ে গেল আমার? এ ভিবি এন ই, যেটা কিনা কে আই। তাহলে আই ইজ ইকুয়াল টু ভি ভিই ভি না, আই ইজ ইকুয়াল টু ভি না, আই ইজ ইকুয়াল টু ভি না। চলো আই ইজ ইকুয়াল টু ভি নাটাকে এখানে সুন্দর করে তুলে নিই, কারণ আমার কাজে লাগবে। তাহলে এখানে লিখি আই ইজ ইকুয়াল টু ভি না। হলো, এই পোর্শনটা আগের দিনের পড়া, লিখে নিলে লিখে নাও, আমি মুছবো। দেখো আমি কায়দা করে করে কি করলাম, ওহমের সূত্রে আমার ভি দরকার নিয়ে চলে এসছি, আই দরকার, আই নিয়ে চলে আসছি। এবার দুজনের মধ্যে আমি সম্পর্ক দাঁড়িয়ে করে দেবো, বাস আমার সব খেল খতম হয়ে যাবে। চলো মুছলাম মুছলাম। চল আই ইজ ইকুয়াল টু ভি না, যেখানে ভি হচ্ছে ড্রিফট ভেলোসিটি, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এন হচ্ছে প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, আর এ হচ্ছে তারটার ক্রস সেকশনের এরিয়া। তারটাকে যদি আড়াআড়ি কাটি যে এরিয়াটা বাড়াবে সেটা। এবার ভাবো ড্রিফট ভেলোসিটির ইকুয়েশন এখান থেকে পেয়েছি, ড্রিফট ভেলোসিটির ইকুয়েশন এখান থেকে পেয়েছি, এই যে বসে আছে ড্রিফট ভেলোসিটি ইকুয়েশন, এইটাকে আমি এখানে পুট করব। তাহলে আই ইজ ইকুয়াল টু ড্রিফট ভেলোসিটি মানে কি আছে, ই ভি ভোল্টেজ টাউ বাই এল এম। তাহলে শুধু ভি হলো, এখনো বাকি আছে ই এন এ, ই এন এ। তাহলে দাঁড়ালো কি ই স্কোয়ার, ভিটা যেহেতু ভোল্টেজ আমি লাস্টে লিখবো রেখে দিলাম, টাউ এন এ, আর এখানে থাকলো এল বাই এম, এল বাই এম। খেয়াল করো তো এই পোর্শনটাকে যদি আলাদা করি এবং যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে ভি ইজিক্যাল টু কি হয়, আই আর হয়। তাহলে ভি ইজিক্যাল টু এটাকে যদি ভাগ দিই, এই পোর্শনটা ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে যদি বাঁ দিকে ভাগ দিই তাহলে কি দাঁড়াবে, আই বাই এইটা আসবে নিচে ই স্কোয়ার টাউ এন এ, এল এম যাবে উপরে এল এম। হলো না? হলো। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা ভি ইজ ইকুয়াল টু আই আর এর সাথে তুলনা করি তাহলে আর পোর্শন এইটা না কি, আর এর পোর্শন কোনটা, আর এটা, আর হচ্ছে এটা, আই হচ্ছে এটা, ভি হচ্ছে এটা। তাহলে এখান থেকে কি পেলাম, রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু এই ঘিরে দেওয়া যে অংশ সেটা। তাহলে এই ইকুয়েশন আর এটার ভিতরে যদি তুলনা করি তাহলে আর সমান দাঁড়িয়ে গেল হচ্ছে এল এম বাই ই স্কোয়ার টাও এন এ। ওকে, জায়গা খুব ছোট, তাহলে এখানে থাকুক, বেশ।
তাহলে রেজিস্ট্যান্স R is equal to LM, LM না লিখে ML লিখি, M L E স্কোয়ার টাউ N বাই A, মধ্যখানে একটা মাল্টিপ্লাই সাইন দিলাম, দুটোকে ব্র্যাকেটে ভেঙে দিলাম। কেন করলাম বুঝতে পারবে। হলো, এটাকে হচ্ছে একদম ওহমের সূত্র প্রুভ হয়ে গেল এখানে, আর ওহমের সূত্র থেকে রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেল। বলেছিলাম একসাথে সব কটাকে করবো, রোধাঙ্ক পর্যন্ত যাবো, দেখো ধীরে 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 ধীরে। ওকে, এখন আমরা কি জানি? আমরা জানি যে R ইকুয়ালস টু রো এল বাই এ। তাহলে এই দুটো ইকুয়েশনের ভিতরে যদি তুলনা করা হয়, তাহলে রো মানে এটাকে ইমপ্লাই করছে এল বাই এ, দেখো এল বাই এ বসে আছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি? রো ইজ ইকুয়াল টু এম বাই ই স্কোয়ার টাউ এন। দেখো ভালো করে, তাই নয় কি? রো ইজ ইকুয়াল টু এম ই স্কোয়ার বাই টাউ এন। লেখো, লিখে নাও। হচ্ছে লেখা, এটা হচ্ছে রোধাঙ্কের তাহলে ইকুয়েশন। এবার এর সম্বন্ধে আমি দু চারটে কথা বলছি, শোনো কি কি কথা। এক, রোধাঙ্কের ইকুয়েশন আর রোধাঙ্ক জিনিসটার আগে আমি আর সম্বন্ধে দু চারটে কথা বলে নিই। দেখো এখানে আর ইকুয়েশনটা যেটা ছিল, বাস্তবে যেটা আমরা ছোট থেকে পড়ে এসেছি, যে রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতি, রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতি। এখানেও তাই, দেখো রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতি। রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতি, এখানেও দেখো রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতি। হলো কি হলো না? হলো। তাহলে রো মানে এটা। এবার রো কি কি উপরে ডিপেন্ড করে? সচরাচর আমরা যে দুটো পয়েন্ট নিয়ে কথা বলি রোতে, একটা হচ্ছে টেম্পারেচার, আর একটা হচ্ছে তার উপাদান। তার উপাদান মানে সে কি নিয়ে তৈরি, কিসের তৈরি, তার উপরে। দেখো তো তাকিয়ে, এটা কে? এই এমটা কে? মাস অফ ইলেকট্রন। আচ্ছা, এই মাস অফ ইলেকট্রন তো কনস্ট্যান্ট জিনিস। যে কোনো পরমাণু, যে কোনো বস্তু নিয়ে নাও, তার ভিতরে যে ইলেকট্রনটা আছে তার মাস তো কোনো জায়গায় তো তুমি ফারাক তো পাবে না, সব জায়গায় একই পাবে। তাহলে এটাকে নিয়ে বিচার করার কিছু নেই। এইটা কি? এইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। এটা একটা কনস্ট্যান্ট জিনিস, ইলেকট্রনের চার্জ তো কনস্ট্যান্ট। তাহলে রইল বাকি কি? টাও আর এন, টাও আর এন। আচ্ছা ভাবো তো, একটা কপারের তার আছে আর একটা লোহার তার আছে। কপারের সর্বোচ্চ কক্ষপথে যটা ইলেকট্রন আছে বা মুক্ত ইলেকট্রনের সংখ্যা কপারের যত, লোহাতে কি তাই? তা তো নয়। তাহলে এই নাম্বার অফ ইউনিট ভলিউম ইলেকট্রনের কপার এবং লোহার ক্ষেত্রে, কপার এবং লোহার ক্ষেত্রে আলাদা হবে, হবে কি হবে না? এটা তো তাকেই নির্দেশ করছে, করছে নাকি? এন হচ্ছে প্রতি একক আয়তনে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা। তাহলে এনটা কম বেশি হবে, মেটাল টু মেটাল, বস্তু টু বস্তুর ভিতরে ফারাক ঘটে যাবে। তাহলে দেখো এটা হয়ে গেল কি? রোধাঙ্ক হচ্ছে বস্তুর একটি নিজস্ব ধর্ম বা উপাদানগত ধর্ম, সেটাই ডিপেন্ড করছে এর সাহায্যে। বুঝলাম। তাহলে একটা গেল উপাদানগত ধর্ম, যেটা কিনা এন দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবার আছে টেম্পারেচার। তাপ বাড়লে পরে কি হয়? রোধ বেড়ে যায়। তাপ বাড়লে রোধ বেড়ে যায়। তাহলে দেখো এই যে টাও টি আছে, এই টি বা টাও যেটা আছে, এই যদি কমে, এটা যদি কমে তাহলে রোধাঙ্ক বাড়বে, এটা যদি কমে তাহলে রোধাঙ্ক বাড়বে। এবার দেখো ভালো করে খেয়াল করো, আগের দিনে পড়া। এই ছিল পরমাণু, এরা ছিল কার্নাল, পজিটিভ চার্জ পজিটিভ চার্জ পজিটিভ চার্জ পজিটিভ চার্জ। এই ছিল ইলেকট্রন, দৌড়ে যাচ্ছিল, যেই পজিটিভ সম্মুখীন হলো থেমে গেল।
আবার লাভ লাগালো, আবার থামলো, আবার লাভ লাগালো, আবার থামলো, এইভাবে তো যাচ্ছে, বারবার থামছে আবার দৌড়াচ্ছে, থামছে আবার দৌড়াচ্ছে, থামছে আবার দৌড়াচ্ছে। টেম্পারেচার যত বাড়বে ইলেকট্রন তত বেশি উত্তেজিত হয়ে যাবে না? যত বেশি উত্তেজিত হবে এই লাফিয়ে লাফিয়ে যাওয়ার সংখ্যাটা, টাইমটা সে কম নেবে, ঠিক ঠিক না? যত উত্তেজিত হবে তত তার ভেলোসিটি বেশি হবে, যত ভেলোসিটি বেশি হবে তত তার টাইম কম লাগবে। তাহলে টাও টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে কি দেখছি, কমে আসছে। সেই জন্য টেম্পারেচার বাড়লে রোধাঙ্ক বাড়ে, রোধাঙ্ক বাড়লে রোধ বাড়ে। ক্লিয়ার? আজকে তাহলে পরিষ্কার হলো যে কেন, কি কারণে, কি জন্য হয়, টেম্পারেচারের সাথে কেন রোধাঙ্ক ডিপেন্ড করতো, ছোটবেলায় কেন আমাদেরকে শেখানো হয়েছে, কেন বলা হয়েছে যে রোধাঙ্ক হচ্ছে গিয়ে বস্তুর উপাদানগত ধর্ম, কেন বলা হয়েছিল যে রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতি, প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক, ভি আর আয়ের সাথে ওর কোনো সম্পর্ক নেই। ওহমই বা কি করে প্রুফ করলো ভি ইজ ইকুয়াল টু আই আর? প্রত্যেকটা জিনিসকে বোঝা গেল, গেল কি গেল না? আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকটা ধাপ। ওকে, যদি না বুঝতে পারো পিছাও, আর একবার দেখো, আশা করি পরিষ্কার হয়ে যাবে। অনেক কিছু ইকুয়েশন এস্টাবলিশ হলো, হতেও পারে আর একবার দেখতে দরকার হতেই পারে, প্রথমবার যে দেখছো তার জন্য। দেখো, বোঝো, আমি একদম শুরু করেছি ড্রিপ ভেলোসিটি থেকে, শেষ করেছি একদম রোধাঙ্কতে। চলো এবার নোটের পালা। নোটে আমরা কি দেখেছি, যে আমরা তড়িৎ প্রবাহের যে সমীকরণ আই ইজ ইকুয়াল টু ভি না, জানি আমরা তারণ বেগ আমাদের ইকুয়েশনে আছে, প্রুফ করলাম এক্ষুনি। গাণিতিক যে সূত্র আছে, একটার সাথে আরেকটাকে যদি আমি রিপ্লেস করি, এখানে ভিডির সাথে যদি এখানে রিপ্লেস করি, ইকুয়েশন এটা দাঁড়াবে। দাঁড়িয়ে গেলে পরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আই। তাহলে এটা কাকে রিপ্রেজেন্ট করছে? রেজিস্ট্যান্সকে, রেজিস্ট্যান্সকে রিপ্লেস করছে, রিপ্রেজেন্ট করছে, কারণ ভি ইজ ইকুয়াল টু এদিকে গেলে পরে এম বাই এল বাই এন স্কোয়ার টাও, এটাই হবে রেজিস্ট্যান্স। এই যে রেজিস্ট্যান্স লেখা হয়েছে। ওকে, রেজিস্ট্যান্স যেটা হলো, রেজিস্ট্যান্স তাহলে ইকুয়েশন দাঁড়ালো এটা। এবার রেজিস্ট্যান্সের ইকুয়েশন জানার পর কি হলো, কার কার উপরে ডিপেন্ড করছে ব্যাখ্যা করা আছে গুরুত্বপূর্ণ তথ্যতে। দেখো, লিখে নাও, এটা তোমাদের নোট বানানোর জন্য আমি রেখে দিয়েছি, আগেরটাতে আমি বোঝালাম। প্রত্যেকটা জিনিস যা বুঝিয়েছি সেটা এখানে খুব সুন্দর করে একদম নোট আকারে লেখা আছে। আর যারা যারা এই নোট দেখে দেখে লিখতে ইচ্ছা নয়, তারা তো অ্যাপে গেলেই সবটাই পাবে, ওখানে পুরো পিডিএফ ফর্মে পুরো নোটটাকে রাখা আছে। ঠিক আছে, তো ওয়েবসাইট হচ্ছে গিয়ে www.mynoza.com, আর মোবাইল অ্যাপ হচ্ছে মাইনোজা। আচ্ছা, রেজিস্ট্যান্সের ইকুয়েশন হলো। ওকে, নেক্সট রোধাঙ্ক আনবো আমরা। আনি রোধাঙ্ক, এই যে রোধাঙ্ক, রো লেখো, এর একক, লেখা হয়েছে। এবার যেটা আমি প্রায় করে থাকি ভিডিওতে, পুরো যত যা সূত্র আমরা ব্যবহার করছি তার একটা টেবিল। অঙ্ক করতে গেলে ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য প্রচন্ড কাজে লাগে, গোটাটা যদি একটা টেবিলে থাকে। তো আমি কিছুটা টাইম দিলাম, লেখো। ফার্স্ট একটা হচ্ছে কি ওহমের সূত্র, তারপরে তড়িৎ প্রবাহের যে সূত্র আমরা জানি বিনা সেটা, তারপর তারণ বেগ বা ডিপ ভেলোসিটি ইকুয়েশন, রোধের ইকুয়েশন হচ্ছে এটা রো এল বাই এ, রোধের আণবিক সূত্র, মানে যেটা আজকে জন্ম দিলাম, ছোটবেলা থেকে এটা শিখে এসেছি, আর আজকে যেটা জন্ম দিলাম এটা। আচ্ছা, রোধাঙ্কের ইকুয়েশন, রোধাঙ্কের একক হয়েছে লেখা। চলো নেক্সট, রোধাঙ্কের উপরে কিছু অঙ্ক, শর্টকাট ট্রিক্স তো শেখাবই। আগে শেখাবো যে কি করে অঙ্ক সলভ করে, তারপরে শেখাবো শর্টকাট ট্রিক্স। ওকে, চলো। একটি পরিবাহী তারের রোধ হচ্ছে আর, তারটিকে টেনে তার আদি দৈর্ঘ্যের 3 গুণ করা হলো। তাহলে একটা পরিবাহী তার আছে এটা, চলো, এটা হচ্ছে তার এরিয়া এ, এটার লেন্থ হচ্ছে গিয়ে ক্যাপিটাল এল, টেনে 3 গুণ করলাম। তাহলে অবশ্যই সরু হয়ে যাবে তারটা। চুইংগামকে টানলে কি হয়, চুইংগামকে যখন তোমরা টানো কি হয়,
শুরু হয়ে লম্বা হয়ে যায় না, সেমই তো ব্যাপার। তাহলে এরিয়াটা এখন পাল্টে যাবে, এটা হয়ে গেল এ ড্যাশ, আর দেখো বলেছে দৈর্ঘ্য 3 গুণ করা হয়ে গেছে, দৈর্ঘ্য 3 গুণ করেছে, তাহলে এটা এখন হয়ে গেছে 3L। এই দুটোর ক্ষেত্রে যেটা হয় যে ভাবো চুইংগামের ক্ষেত্রে, চুইংগাম যখন টানলে টানলে পরে আগেও যা ভলিউম ছিল চুইংগামের পরিমাণ মুখে যতটাই ছিল এখনো ততটাই আছে, হ্যাঁ তাই তো। চুইংগামটা সব থেকে আমার বলতে সুবিধা লাগে, কারণ একদম কি বলবো পরিষ্কার বোঝা যায়। তো আগে যা ভলিউম এখন ভলিউমও তাই। তাহলে দু ক্ষেত্রে আগের ভলিউম কত ছিল এ ইনটু এল, এখন ভলিউম কত এ ড্যাশ ইনটু 3L। এল এল কাটলো, তাহলে এ ড্যাশ সমান হচ্ছে এ বাই 3, এ সমান কি হচ্ছে এ বাই 3, তাহলে এ ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে এ বাই 3, এল হচ্ছে 3L। চলো দু ক্ষেত্রের রোধ দেখি। দ্বিতীয় ক্ষেত্রের রোধ, এটাকে বললাম ধরো R2, এর রেজিস্ট্যান্স বললাম R2, আর এটাকে বললাম R1। কালারটা একটু চেঞ্জ করে নিই, চলো R2 বাই R1। R2 কি রো এল বাই এ সূত্র, তাহলে এখানে বলবে R2 যেহেতু এল ড্যাশ এ ড্যাশ, আর এখানে হলো রো এল বাই এ, কারণ ওখানে এল আর এই ধরা আছে, এই দেখো এ, এই দেখো এল, আর এখানে এল নতুন লেন্থটাকে ধরো, এই যে লেন্থ যেটা হলো এখান থেকে শুরু করে এটাকে ধরো, এটাকে ধরো আমি বলেছিলাম এল ড্যাশ, তাহলে এল ড্যাশ মানে যদিও 3L, রো রো কেটে গেল, বেশ। এল ড্যাশ মানে কি 3L, এ ড্যাশ মানে কি, এ ড্যাশ মানে কি, এ ড্যাশ মানে হচ্ছে এ বাই 3, বসালাম এ বাই 3, আর তার নিচে কি আছে এল বাই এ, উল্টে দিলে কি হয়ে যাবে এ বাই এল, এল এল কেটে গেল, এ এ কেটে গেল, 1-3 আছে, এটা 1-3 উপর দিকে চলে যাবে, তাহলে 3 3 9, তাহলে R2 ইজ ইকুয়াল টু 9 R1, 9 গুণ বেড়ে গেল। এটাতে গেল কিভাবে এই অঙ্ক আমরা করে থাকি সচরাচর সেইটা। শর্টকাট দেখাবো, এত তাড়াহুড়ো কিছু নয়, মেথড জানাটা খুব জরুরি যে কি করে হচ্ছে। আচ্ছা, যারা যারা এখনো লেখনি তাদের জন্য লেখো, 1 2 3 পজ, লিখে নাও। নেক্সট শর্টকাট টেবিল এখন দেখাবো না। দৈর্ঘ্য, এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, এটা হোমওয়ার্ক, সেম একটা অঙ্ক। হোমওয়ার্কটা করবে শর্টকাট শেখার পর, এবং কমেন্টসে জানাবে যে কি বেরোলো, এবং সত্যি সত্যি তোমরা 4-5 সেকেন্ডের ভিতরে অঙ্কটা করতে পারছো কিনা সেটাও দেখবে আমার বুঝিয়ে দেওয়ার পর। একটি নির্দিষ্ট তারকে টেনে লম্বায় করায় তার ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেল, তার ব্যাসার্ধ হলো কি অর্ধেক, নতুন রোধ আধি রোধের কত গুণ হবে। এখানে যে সূত্র আছে মোটেই বসাতে যেও না, কারণ এটা যদি না বোঝো বেকার বেকার বসিয়ে কিছু লাভ নেই, আগে বোঝো। ধরো এটা হচ্ছে প্রাথমিক তার, লম্বা করার আগে এটা ছিল তার রেডিয়াস ক্যাপিটাল আর, এখন হচ্ছে দ্বিতীয় তার, এটা হচ্ছে লম্বা হওয়ার পর, ঠিক তো। সেই চুইংগাম একই গল্প, এটা ধরে নাও ক্যাপিটাল এল, আর এল আমার জানা নেই, এটাকে নাম দিলাম এল ড্যাশ, নতুন যে ব্যাসার্ধ হলো এটাকে বললাম স্মল আর, টোটাল এরিয়াটাকে ধরলাম, এখানে ধরলাম আমি এ, আর এটাকে নাম দিলাম ধরো এ ড্যাশ, থাক সবকিছুই থাক। তো এখান থেকে যদি আমি এরিয়া বার করতে চাই, তাহলে এরিয়া মানে কি পাই ক্যাপিটাল আর তার স্কোয়ার, ব্যাসার্ধই তো আছে, হ্যাঁ ব্যাসার্ধই আছে, পাই ক্যাপিটাল আর স্কোয়ার। আর এখান থেকে যদি এরিয়া বার করতে চাই, কি বলেছে ব্যাসার্ধ হয়ে গেছে অর্ধেক, ব্যাসার্ধ কত হয়েছে হাফ, ব্যাসার্ধ হয়েছে হাফ, তাহলে এখানে আবার যদি পাই আর স্কোয়ার বসায়, তাহলে পাই আর বাই 2 তার হোল স্কোয়ার, মানে হয়ে গেল পাই পাই আর স্কোয়ার বাই 4, কারণ দেখো আর স্কোয়ার হলো, আর 2 এর স্কোয়ার হলে 4 হবে, তাহলে পাই আর স্কোয়ার মানে কি, পাই আর স্কোয়ার মানে হচ্ছে গিয়ে এ, পাই আর স্কোয়ার মানে হচ্ছে এ, তাহলে এ ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে এ বাই 4, রিলেশন পাওয়া গেছে।
লেন্থ 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 লেন্থ, না লেন্থ সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তাহলে ভলিউম থেকে বার করতে হবে। তাহলে একটু ছোট করে নিই ভলিউম, আর একটু ছোট করে। তাহলে পূর্বের ভলিউম কত ছিল? পূর্বের ভলিউম ছিল এল ইন্টু এ। নতুন ভলিউম কত হলো? এল ড্যাশ ইন্টু এ ড্যাশ। হলো? হলো কি হলো না? হ্যাঁ একদম পাক্কা। আচ্ছা এল ড্যাশ জানি না, এ ড্যাশ জানি, হ্যাঁ জানি, এ বাই 4। এটা কি ছিল? এল এ, কাটলাম কাটলাম, এল ড্যাশ জানা নেই, তাহলে এল ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে 4L। তাহলে দেখলাম লেন্থ 4 গুণ বেড়ে গেছে, লেন্থটা কত হয়ে গেছে? 4L হয়ে গেছে। এখন নতুন লেন্থ হয়ে গেছে 4L, আর ক্ষেত্রফল হয়ে গেছে 4/1 চলো এটাকে বললাম রেজিস্ট্যান্স R1, এটাকে বললাম রেজিস্ট্যান্স R2। তাহলে R2 বাই R1, R2 মানে কি? রো এল বাই এ, এখানেও রো, এটা এল ড্যাশ এ ড্যাশ, রো এল বাই এ। আচ্ছা রো রো তো কেটে গেল। এল ড্যাশ মানে কি? এল ড্যাশ মানে কি? এল ড্যাশ মানে 4L। কালারটা একটু চেঞ্জ করি, চোখে গুলিয়ে যাবে না। তাহলে এল ড্যাশ মানে হচ্ছে 4L। এ ড্যাশ মানে কি? এ ড্যাশ মানে কি? এ ড্যাশ মানে কি? এ ড্যাশ মানে হচ্ছে A/4। এ ড্যাশ জায়গায় বসালাম A/4, নিচে আছে L/A, উল্টে গেলে কি হয়ে যাবে? A/L। এ এ কেটে গেল, এল এল কেটে গেল, এটা 1/4 উপরে চলে গেল, 4×4 = 16। তাহলে দাঁড়ালো কি? R2 ইজ ইকুয়াল টু 16 R1। 16 গুণ রোধ বেড়ে যাবে, 16 টাইম বেড়ে যাবে। এটা তো গেল হচ্ছে যেটা আমরা যেভাবে করি সচরাচর, আমরা যেটা করি অভ্যস্ত। চলে এবার শর্টকাটটা দেখাই, অনেকক্ষণ অপেক্ষা করেছো, এই দেখো শর্টকাট। শর্টকাটের ক্ষেত্রে যেটা ভালো করে খেয়াল রাখো, কতগুলো জিনিস আগে একটু ঝালিয়ে নিই, ভালো করে শুনবে, টেবিলটা লিখলে পরে অঙ্ক হবে না। ফার্স্ট আগে শুনো, লেন্থ বাড়লে রোধ বাড়ে, প্রস্থচ্ছেদ বাড়লে রোধ কমে, প্রস্থচ্ছেদ কমলে রোধ বাড়ে, আর লেন্থ কমলে রোধ কমবে। যত লম্বা তার হবে তত রেজিস্ট্যান্স বেশি হবে, কি হবে না? দেখো না, একটা টাওয়ার থেকে একটা টাওয়ার পর্যন্ত বা একটা পোল থেকে একটা পোল পর্যন্ত যখন তার আসছে, লম্বা তার, তত বেশি রেজিস্ট্যান্স হয়ে যায়। আর যত সরু তার ব্যবহার করি তার তত গলে যায়, কারেন্ট বেশি নিয়ে যেতে পারে না, গরম হয়ে যায়। কেন? রেজিস্ট্যান্স অনেক হাই হয়ে যায়, হিট বেশি হয়। যত মোটা তার হবে হিট তত কম হবে। তাহলে কি বুঝতে পারছি? প্রস্থচ্ছেদ যত তোমার মোটা তত বেশি রোধ কম, আর প্রস্থচ্ছেদ যত সরু রোধ তত বেশি। এটা খেয়াল রাখো ভালো করে। চলো এবার টেবিলটাকে বুঝো। আর একটা জিনিস খেয়াল রাখো, ব্যাসার্ধ দিয়ে যদি কোনো অঙ্ক আসে বা ব্যাস দিয়ে যদি কোনো অঙ্ক আসে তখন টু দি পাওয়ার 4, বাকি সব ক্ষেত্রে স্কোয়ার। প্রথম দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো দুরকম পরিবর্তন হতে পারে, দৈর্ঘ্য দুরকম পরিবর্তন হতে পারে। এক, দৈর্ঘ্য বেড়ে ডবল হতে পারে, দৈর্ঘ্য পূর্বে যা ছিল তার অর্ধেক হতে পারে, মানে দুগুণ কমে যেতে পারে বা দুগুণ বাড়তে পারে, বা এরকম বলতে পারি n গুণ দৈর্ঘ্য বেড়ে গেল বা n গুণ দৈর্ঘ্য কমে গেল, দুটোই তো হতে পারে, বাড়তেও পারে কমতেও পারে। তাহলে দৈর্ঘ্য যদি বাড়ে রেজিস্ট্যান্স বাড়বে না কমবে? দৈর্ঘ্য বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে। তাহলে বাড়লে পরে কি করতে হবে? আমাকে n² দিয়ে গুণ করতে হবে, পূর্বের রেজিস্ট্যান্সের সাথে n² দিয়ে গুণ। দৈর্ঘ্য কমলে পরে রোধ কমবে না বাড়বে? কমবে। তাহলে n² দিয়ে ভাগ। চলে আসো, ব্যাসার্ধ বলেছে কি? টু দি পাওয়ার 4। ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে রোধ কমবে না বাড়বে? ব্যাসার্ধ বাড়া মানে ব্যাসার্ধ বেড়ে গেল, মানে ক্ষেত্রফল বেড়ে গেল, ক্ষেত্রফল বেড়ে যাওয়া মানে রোধ কমে গেল, ক্ষেত্রফল বেড়ে যাওয়া মানে রোধ কমে গেল। কেন? আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এ ব্যস্তানুপাতি আছে, ক্ষেত্রফল বাড়লে রোধ কমছে। তাহলে ক্ষেত্রফল যদি কমে বাড়ে তাহলে রোধ কমবে, তাই না?
তাহলে আর বাড়লে ক্ষেত্রফল বাড়ে, ক্ষেত্রফল বাড়লে রোধ কমবে, তাহলে n⁴ দিয়ে ভাগ। আবার আসি, যদি ক্ষেত্রফল n গুণ কমে যায়, কমে যাওয়া মানে সরু তার মানে রোধ বেশি, n⁴ দিয়ে গুণ ডায়ামিটার ডি, ব্যাস ডি এর ক্ষেত্রেও সেম। কেন সেম হলো? দেখো ডি মানে কি আর বাই মানে আর ইজ ইকুয়াল টু কি হবে, ডি বাই টু উপর নিচে কাটাকুটি হয়ে গিয়ে 2 2 কেটে পালাবে, শুধু রেডিয়াসটাই পড়ে থাকবে। সেই জন্য এই সম্পর্ক দুটো দেখো সেম, এই সম্পর্ক দুটো দেখো সেম, একই। এখানেও যা সূত্র এখানেও তাই সূত্র, এখানে যা নিয়ম এখানেও তাই নিয়ম। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আবার বলি প্রস্থচ্ছেদ বাড়লে রোধ, প্রস্থচ্ছেদ বাড়লে কি হবে, রোধ কমবে, কমলে পরে ভাগ করতে হবে। এই দেখো n² দিয়ে ভাগ। যদি প্রস্থচ্ছেদ বাড়ে তাহলে রোধ কমছে, প্রস্থচ্ছেদ যদি কমে যায় 2 গুণ 3 গুণ 10 গুণ যদি কমে যায় রোধ বেড়ে যাবে, বেড়ে যাওয়া মানে রেজিস্ট্যান্সের সাথে n² দিয়ে গুণ। ক্লিয়ার? লেখো এবার, দেখো কত তাড়াতাড়ি অঙ্কটা হবে, ফটাফট অঙ্ক হবে। শুধু একটা কথা মনে রাখবে, ডায়ামিটার ব্যাস আর তোমার রেডিয়াস ব্যাসার্ধ এই দুটোর ক্ষেত্রে হচ্ছে টু দি পাওয়ার 4। হয়েছে? চলো আগের অঙ্কটা চলো। যেমন ধরো এই অঙ্কটা কি ছিল, টেনে আদি দৈর্ঘ্যে 3 গুণ করা হলো, দৈর্ঘ্যকে 3 গুণ করেছি, দৈর্ঘ্যকে কি করেছি 3 গুণ, রোধ বাড়বে না কমবে? তার লম্বা, রোধ বাড়বে, তাহলে এন এর কি হবে স্কোয়ার, 3 এর স্কোয়ার মানে কত 9, এই দেখো 9 হলো না 2 সেকেন্ডে। চলো আর একটা দেখো উদাহরণ। এখানে কি হয়েছে, তারটি টেনে দৈর্ঘ্যের দ্বিগুণ করা হয়েছে, তারকে টেনে আমি কি করেছি দৈর্ঘ্য দ্বিগুণ করেছি, দৈর্ঘ্য বাড়া মানে রোধ বাড়বে। 2 এর স্কোয়ার, n এর স্কোয়ার, n এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে কত 4, তাহলে আগে ছিল 10 ওহম, এখন কত হবে 40 ওহম। আমি করে ফেলালাম, যাই হোক চলো এটাকে দেখো। ব্যাসার্ধ অর্ধেক হলো, ব্যাসার্ধ কি করা হয়েছে দ্বিগুণ কমানো হয়েছে, অর্ধেক করা মানে দ্বিগুণ কমানো হয়েছে, হাফটা এসবে যাবে না, দ্বিগুণ কমে গেল, দ্বিগুণ কমে গেল, ব্যাসার্ধ কমে গেল মানে তার কি হলো শুরু হলো, তার শুরু হয়ে যাওয়া মানে রোধ বাড়তে হবে, রোধ বাড়তে হবে। আর ব্যাসার্ধ আর ব্যাসের ক্ষেত্রে কি বলছে টু দি পাওয়ার 4, এন এর ভ্যালু কত আছে 2, 2 এর তাহলে পাওয়ার কত হবে 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 16 টাইমস আমার রেজিস্ট্যান্স বেড়ে যাবে। ক্ষেত্রফল, ক্ষেত্রফল 1/3 করা হয়েছে, ক্ষেত্রফল কমানো হয়েছে, তার শুরু হয়ে গেছে, তার শুরু হয়ে যাওয়া মানে, তার শুরু হয়ে যাওয়া মানে কি রেজিস্ট্যান্স বাড়বে। কত গুণ কমিয়েছি 3 গুণ, 3 এর স্কোয়ার মানে 9, রেজিস্ট্যান্স কত গুণ হবে 9 গুণ হয়ে যাবে। তাহলে এই ছিল, তাহলে কত গুণ হয়ে যাবে r ড্যাশ ইজ ইকুয়াল টু 9r। 1 সেকেন্ড লাগছে না, খুব আসে বোর্ড এক্সামে, খুব আসে কম্পিটিটিভ এক্সামে। তো এখানে দেখো সূত্র আছে r ড্যাশ ইজ ইকুয়াল টু 1/n², কেন করা আছে 1/3 কে এখানে যদি বসাও সে 9 হয়ে যাবে, উল্টে যাবে। তো এইভাবে আমি যাবো না, আমি টেবিলটাকে ভালো করে খেয়াল করব, আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। রিক্যাপে কি বললাম, ব্যাসার্ধ কমছে, ব্যাসার্ধ কমছে মানে ক্ষেত্রফল কমছে, ক্ষেত্রফল কমা মানে, ক্ষেত্রফল কমা মানে রোধ বাড়বে, ক্ষেত্রফল কমা মানে সরু তার মানে রেজিস্ট্যান্স বেশি, বাড়বে। ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে n², দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হবে n², ব্যাসের ক্ষেত্রে কি হবে, ব্যাসার্ধের ক্ষেত্রে কি হবে টু দি পাওয়ার 4। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। তো উত্তরগুলো করবে, বড় করেও করবে, ছোট করেও করবে, বইয়ে যে অঙ্কগুলো আছে এতদিন অনেক লম্বা ওয়েতে করতে করে দেখবে, কমেন্টসে জানাবে রেজাল্ট কি আসছে কি না আসছে। ভালো থেকো, ভালো করে বেরো, পড়াশোনা করো। ওকে, টাটা, বাই বাই।